পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি গুমের অভিযোগ দিয়েছেন অন্তত ৩ তরুণ। গুম তদন্ত কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং তাদের উপর চালানো নিপীড়নের বিস্তারিত তুলে ধরেছেন। তারা বলেছেন ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের সিভিল পোশাকে অপহরণ করে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের কার্যালয়ের গোপন সেলে দীর্ঘদিন গুম করে রেখেছিল। ওই ৩ তরুণ হলেন সাজেদুল ইসলাম, ইফাজ আহমেদ ও সাজ্জাদুর রহমান শাওন। তাদের বক্তব্য অনুযায়ী এই গুম অপারেশন পরিচালিত হয় সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের মদদ ও সিটিটিসির মাধ্যমে। তারা বলেন এই পুরো প্রক্রিয়ায় শেখ হাসিনা ছাড়াও তার উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম সহ উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জড়িয়েছিলেন। বর্তমানে অভিযুক্তরা সবাই পলাতক। গুমের সময় সিটিটিসির বিভিন্ন কর্মকর্তার নামও প্রকাশ করেন তারা, যাদের মধ্যে ছিলেন এডিসি আহমেদুল ইসলাম, এসি ওবাইন, ইন্সপেক্টর আবুল বাশার, ইন্সপেক্টর মেজবাউদ্দিন, এসআই ফিরোজ মোল্লা, এসআই আশুতোষ শীল, এএসআই উজ্জ্বল, কনস্টেবল মাহতাব ও জহির এবং প্রধান হিসেবে উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান। ৩ জনের জবানবন্দিতেই উঠে এসেছে বাংলাদেশের রাষ্ট্রীয় নিপীড়নের ভয়ঙ্কর চিত্র, যা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয় বরং তাদের পরিবারকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছে। গুমের শিকাররা জানিয়েছেন তাদের বিনা কারণে তুলে নিয়ে শারীরিক মানসিক নির্যাতন, মিথ্যা মামলা এবং ভুয়া স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে দারাজে কর্মরত ছিলেন সাজেদুল ইসলাম। ২০২২ সালের ২০ ডিসেম্বর বিকাল ৪:৩০টার দিকে দারাজের অফিস থেকে সিভিল পোশাকধারী ১০ থেকে ১২ জন তাকে অপহরণ করে। অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে অস্ত্রের মুখে তাকে নিয়ে যায় অপহরণকারীরা। তাকে চোখ মুখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মিন্টো রোডের সিটিটিসির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেটা তিনি পরে বুঝতে পারেন। সেখানে ৭ মাসেরও বেশি সময় ধরে একটি সেলে বন্দী রাখা হয়। তাকে নিয়মিত শারীরিক নির্যাতন করা হতো। ভিন্ন ভিন্ন অপরাধী বা সন্দেহভাজন জঙ্গির ছবি দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হতো। সাজিদুল ইসলাম বলেন, আমি না জেনেও অপরাধ স্বীকারে বাধ্য হচ্ছিলাম না বলে আমার উপর লাগাতার নির্যাতন চালানো হয়। তারা বলেছিল আমাকে ক্রস ফায়ারে মারা হবে। সাজিদুল জানান, সিটিটিসির ৭তলা বন্দিশালায় ১২টি সেল রয়েছে, যার একটিতে তাকে রাখা হয়। শীতকালে ঠান্ডা, গরমকালে দম বন্ধ করা পরিস্থিতি, নোংরা ও দুর্গন্ধযুক্ত খাবার, ওয়াশরুমের ট্যাপের পানি খাওয়া এবং দিনের পর দিন সূর্যের আলো না দেখা, এমন বাস্তবতায় তার মানবিক অস্তিত্ব চরমভাবে বিপন্ন হয়ে পড়ে। নির্যাতনের ফলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে। ৭ মাস পর ২০২২ সালের ১৬ জুলাই যাত্রাবাড়ী থানায় সাজেদুলের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরও তিনি জামিন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করেন এবং আজও সেই মামলায় হাজিরা দিতে হয়। পরিবারকে সহায়তা, উচ্চশিক্ষার স্বপ্ন সবই ধূলিসাৎ হয়ে যায় গুম ও মামলার কারণে। সাজিদুল জানান, তার নামে মামলার চার্জশিটে ২ জন সহ আসামি হিসেবে দেখানো হয়, যাদের তিনি মামলার দিনই প্রথম দেখেন। তারা হলেন ইফাজ আহমেদ ও সাজ্জাদুর রহমান শাওন। তাদেরও সাজেদুলের আগে কয়েক মাস গুম করে রাখা হয়। একইভাবে গুম, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হন তারা। গুমের পর রিমান্ডে নিয়ে তাদেরও স্বীকারোক্তি দিতে চাপ দেয়া হয়, কিন্তু কেউই ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেননি। সাজিদ অভিযোগ করে বলেন, এই বাহিনীগুলো দেশের ভেতরে একটি গুম ও নির্যাতনের নেটওয়ার্ক চালাতো, যার পৃষ্ঠপোষকতা ও নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ নিরাপত্তা ও প্রশাসনিক উপদেষ্টারা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান শাওনের বয়স তখন ২৬। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি। ২০২২ সালের ১০ এপ্রিল রমজানের ইফতার শেষে কম্পিউটার মার্কেটে যাওয়ার পথে তাকে গুম করা হয়। সাদা পোশাকে থাকা ৩ জন পরিচয় দেয় এডিসি আহমেদুল ইসলাম, এসি ওবাইন এবং এসআই আবুল বাশার হিসেবে। তাকে একটা সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। সেখানে অস্ত্রধারী আরো কয়েকজন ছিলেন। সঙ্গে সঙ্গে তার ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে চালানো হয় শারীরিক নির্যাতন। গন্তব্য ছিল মিন্টো রোডের কাউন্টার টেররিজম ইউনিটের সেই ৭তলা, যেখানে পরবর্তী ১০০ দিন তাকে গোপনে বন্দী রাখা হয়। শাওনের অভিযোগ, তাকে প্রতিদিন নির্যাতন করা হতো। ধর্মীয় বিশ্বাস ও পোশাককে কেন্দ্র করেও তাকে অপমান করা হয়। তার ভাষায়, আমি কোরআন চেয়েছিলাম, এই
অপরাধে আমাকে গালিগালাজ করা হয়েছে। সার্বক্ষণিক নিঃসঙ্গ বন্দিত্বের মধ্যে তার খাবার ও পানি নিয়েও অমানবিক আচরণ করা হয়। শাওন জানান, পচা দুর্গন্ধময় ওয়াশরুমের পানি খেয়ে থাকতে হতো। 2টি ঈদ কাটে বন্দি অবস্থায়। পরিবার কোনো খোঁজ পায়নি। পরে 16 জুলাই 2022 তারিখে তাকে সন্ত্রাস বিরোধী আইনে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতে তোলার আগে তাকে হুমকি দিয়ে বলা হয়, তুই কোর্টে বলবি তুই জঙ্গি ছিলি, না বললে তোকে 10টা মামলা দেয়া হবে, ক্রসফায়ারও দেয়া হবে। তবে আদালতে বিচারক শাওনের শারীরিক অবস্থা দেখে বিস্মিত হন এবং তাকে অভয় দেন। পরে জামিন পেতে আরও 8 মাস লেগে যায়। 2023 সালে প্রথম রমজানে তিনি অবশেষে মুক্তি পান। অন্যদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ছিলেন ইফাজ আহমেদ চৌধুরী। 2022 সালের 11 এপ্রিল বেলা 2:30টার দিকে মিরপুর 1-এর সনি সিনেমা হল সংলগ্ন একটি শোরুমের পাশ থেকে নিখোঁজ হন তিনি। সে সময় নিজের গৃহপালিত বিড়ালের চিকিৎসার পর নামাজ পড়ে বাসায় ফিরছিলেন ইফাজ। পথে একটি কালো মাইক্রোবাস থেকে 2জন লোক নেমে এসে তাকে জোর করে গাড়িতে তোলে। প্রথমে চোখ বেঁধে মাথা নিচু করিয়ে ঘণ্টাখানিক ঘোরানোর পর ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে একটি অচেনা ব্যক্তির ছবি দেখিয়ে সন্দেহভাজন জঙ্গি হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। ইফাজ বলেন, আমি ছবিতে থাকা লোকটি নই। এটা বারবার বলার পরও আমাকে 3 মাস 5 দিন গুম করে রাখা হয়। এরপর 16 জুলাই যাত্রাবাড়ি স্ট্যান্ড থেকে গ্রেপ্তারের নাটক সাজিয়ে আমার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। এই 3 ভুক্তভোগী সরাসরি বলেন, তারা শুধু স্থানীয় বাহিনীর দ্বারা নয়, বরং শেখ হাসিনার সরাসরি নির্দেশ বা নীতির অংশ হিসেবে গুম হয়েছেন। তারা অভিযোগ করেন, এই রাষ্ট্রীয় অপরাধ একটি পরিকল্পিত কৌশলের অংশ, যার মাধ্যমে বিরুদ্ধ মত, ধর্মীয় চর্চা ও স্বাধীন মত প্রকাশ দমন করা হয়। তারা প্রত্যেকেই গুমের সময় ও স্থান, নিপীড়নের ধরন এবং পরবর্তী মামলার নাটকের বিবরণ দিয়ে লিখিত জবানবন্দি জমা দিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই অভিযোগগুলো পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। অভিযোগপত্রে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী তরুণরা। সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর বলেন, শুধু সাজেদুল নয়, অনেক ভুক্তভোগী ও মানবাধিকার সংস্থাও বহু বছর ধরে অভিযোগ করে আসছিল যে বাংলাদেশে গুম একটি রাষ্ট্রীয় কৌশল হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু পলাতক একজন প্রধানমন্ত্রী ও তার উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে লিখিতভাবে তা কমিশনে পেশ করেছেন এই তরুণরা। এটি শুধু মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই নয়, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য মামলা হিসেবে গণ্য হতে পারে। শেখ ওমর আরও বলেন, যেসব ভুক্তভোগী ফিরে এসেছেন, ভুক্তভোগী হিসেবে তাদের বক্তব্য মানবাধিকার লঙ্ঘনের বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।